রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুরে কালশির মোড়ে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ চালকরা। সড়কে যান চলাচল বন্ধ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকাল 10টার পর থেকে মিরপুরের বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিক্ষুব্ধ চালকরা। এর ফলে পুরো মিরপুর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। চালকদের অভিযোগ, ব্যাটারি সহ ইলেকট্রিক যন্ত্রাংশ আমদানি বন্ধ না করে হঠাৎ করে রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। পুনর্বাসন ছাড়া রিকশা বন্ধের সিদ্ধান্ত হঠকারী বলেও জানান তারা। তো যেমনটি বলছিলাম দর্শক, আজ সকাল থেকে বিক্ষোভ, অবরোধ, ভাঙচুরের খবর আসছে মিরপুরের বিভিন্ন জায়গা থেকে। আমরা গতকালই আলাপ করছিলাম, হঠাৎ করে এত অটোরিকশা নিষিদ্ধ করে দিলে যারা এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করে জীবন চালায় তাদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা আদৌ আছে কিনা সেই বিষয়ে আজ সেই আলাপেরই আরো গভীরে যেতে চাই। যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামানকে। তবে তার সাথে যুক্ত হবার আগে সহকর্মী ইশতিয়াক ইমনের কাছ থেকে আমরা একটু মিরপুর এলাকার কালশির খবরগুলো জেনে নেই। ইমন, সবশেষ কি খবর আছে আপনার কাছে? আমরা তো জানি সকাল থেকেই বিক্ষুব্ধ চালকরা নানান ধরনের অবরোধ এবং ভাঙচুর করছেন। ধন্যবাদ অদিতি। আমার সামনে এখনো পুলিশের, আমরা একটু যদি দেখাই ক্যামেরা পার্সনের সহযোগিতায়, এখনো আসলে পুলিশের সাথে সেই সংঘর্ষটি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বেশ কয়েকজনকে, যাদের গলি থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং তাদেরকে আটক করার চেষ্টা করছেন। অনেকটা পুলিশ লাঠিচার্জ করছেন বেশ কয়েকজনকে। পুরো এলাকাটি আসলে রণক্ষেত্র গত 1.5 ঘন্টা ধরে, এবং পুলিশই সেই অ্যাকশন চলছে এবং পুলিশ বেশ কয়েকজনকে আমরা দেখেছি আটকও করেছে। তাদেরকে শেষ পর্যন্ত আসলে এই অভিযুক্ত করে আটক করা হবে কিনা জানি না, কিন্তু পুলিশ বলছে যে কতজনকে আটক করা হয়েছে সেটি জানানো হবে। কিছুক্ষণ আগে স্থানীয় এমপি অর্থাৎ সংসদ সদস্য তিনি এসেছেন, ইলিয়াস মোল্লা। তিনি আসার পরে তিনি যে অভিযোগটি করেছেন যে এই রিক্সা চালকদের আন্দোলনের সাথে তারা সকালে যখন নেমেছিলেন মিরপুর 10 থেকে, তারপরে আসলে তিনি অনেকটাই এসে তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে কালশিতে এসে আবার আমরা দেখলাম যে বিকেল 3টায় এই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে একটি মারমুখী অবস্থা সৃষ্টি হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি আরও একটি পুলিশ বক্স আপনাকে আমি একটু দেখাই, একেবারেই নতুন পুলিশ বক্স, কালশি মোড় ট্রাফিক পুলিশ বক্স। সেই পুলিশ বক্সটি একেবারেই লুট করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমরা একটু ভেতরে দেখতে চাই যে পরিস্থিতিটা আসলে এখন কেমন রয়েছে। আমরা একটু যদি ক্যামেরা পার্সনের সহযোগিতায় দেখাই, পুরো পুলিশের যে বক্সটি রয়েছে সেটি একেবারে লুটপাট করা হয়েছে, নতুন এটি করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছে। এখানে রিসিপশন ছিল, চেয়ারগুলোতে আগুন দেওয়া হয়েছে, উপরে ফ্যান রয়েছে, সেই ফ্যান পিটিয়ে একেবারেই ভাঙচুর করা হয়েছে। ভেতরে ওখানে পুলিশের যিনি ট্রাফিকের যিনি টিআই বসতেন, ট্রাফিক ইন্সপেক্টর, এখানে অনেকগুলো সিসি ক্যামেরা ছিল। সেই সিসি ক্যামেরার যে সার্ভার রয়েছে সেই সার্ভার লুট করা হয়েছে। এখানে মনিটর ছিল, মনিটর লুট করা হয়েছে। এসিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে চেয়ার, আসবাবপত্র সব লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো নিয়েই স্থানীয় সংসদ সদস্য বলছেন যে শুধুমাত্র রিক্সা চালক না, এর ভেতরেও আসলে অন্য একটি রাজনৈতিক দল তারা মদত দিয়েছে এবং তাদের নেতাকর্মীরা এর সাথে যুক্ত হয়ে এই লুটপাট ভাঙচুর তারা করেছেন। সে কারণে পুলিশ প্রায় 1 ঘন্টা পরে এখানে আসলে ঢুকতে পেরেছে। ইটপাটকেল নিক্ষেপ, পুরো ঘটনাটি দিয়ে আমরা ছিলাম, ইটপাটকেল নিক্ষেপ চলেছে। এরপরে পুলিশের যখন বাড়তি বেশ কয়েকটি দল এসেছে, তারা আসলে এরপর থেকে পরবর্তীতে তারা এই অভিযান শুরু করে এবং আমরা দেখেছি বেশ কয়েকজনকে এর মধ্যে ধরপাকড় হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশের একটি চলন্ত গাড়ি, সেটিতে একেবারেই বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে সেটিকে গাড়ির গ্লাস থেকে শুরু করে ভেঙে ফেলা হয়েছে সব কিছুই। কোনো মতো ড্রাইভার আসলে সেখান থেকে পালিয়ে গেছেন। এর বাইরে একটি পুলিশ বক্স রয়েছে, পুরনো পুলিশ বক্স, অর্থাৎ এই পুলিশ বক্সটি করার আগে যে পুলিশ বক্সটি ছিল সেই পুলিশ বক্সটি একেবারে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে দাউ দাউ করে সেই আগুনে পুড়ে গেছে এবং সেই পুড়ে যাওয়ার পরে পুলিশ যে ব্যবস্থা নিয়েছে সেটি আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু একেবারেই রণক্ষেত্র অবস্থা। আপনাকে একটু আমি এই পরিস্থিতিটা দেখাই। এখানে নতুন এই যে যাই করা হয়েছিল, এখানে আসলে এই দেখেন সিঙ্ক রয়েছে, অর্থাৎ বেসিন রয়েছিল, সেই নতুন বেসিনগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এখানে গ্লাস ছিল, টিউব, এমন কিছু নেই যে আসলে অবশিষ্ট নেই। কাঠামোটি ছাড়া সব কিছুই ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে এবং সেটি একেবারেই দেখা যায় যে বাথরুমের ভেতরে যে ধরনের
জিনিসপত্র ছিল সবকিছু বেসিন থেকে শুরু করে সবকিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বাইরের পরিস্থিতিও এখন পর্যন্ত পুরোপুরি শান্ত নয়। গাড়ি চলাচল শুরু হয়েছে, কিন্তু গাড়ি চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আপনি যেমনটি দেখাচ্ছিলেন, আপনার ক্যামেরায় আমরা দেখছিলামও, এই ছবিতে আমরা থাকতে চাই। তবে আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন যোগাযোগ পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান, তার সাথে কথাও বলে নিতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। যে পরিস্থিতি আমরা দেখছিলাম, সেই পরিস্থিতির উদ্ভব হলো যে সিদ্ধান্তের ভিত্তিতে, সেই বিষয়টি নিয়ে আলোচনায় আসতে চাই। ব্যাটারি চালিত যেসব রিক্সা, তা বিদ্যুৎ খরচ বাড়াচ্ছে, এর স্ট্রাকচার অনিরাপদ, চালকরা অসাবধান, যানজট বাড়ছে ইত্যাদি অভিযোগ তো আছেই। তবে বিশ্ব তো বর্তমানে আসলে ব্যাটারি চালিত যানবাহনের দিকেই ঝুঁকছে। আবার এই বাহনে অনেকের সংসারও চলছে। চালকদের বা এর সাথে অন্য যেসব ব্যবসা জড়িত আছে, তাদের কারো পুনর্বাসনের বিষয়টি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত তো নেই। তো এমন বাস্তবতায় এটি বন্ধ করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? জি অদিতি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি একটু বলে নিই, আসলে বিষয়টা এখন অনেকটা স্পর্শকাতর হয়ে গেছে। আপনি যেভাবে ভিডিও ফুটেজটা আমরা দেখছিলাম, আমাদের পুলিশ বক্স যেভাবে ভাঙা হয়েছে, এটা আসলে গ্রহণযোগ্য না, আমি প্রথমেই বলবো। সাথে সাথে আসলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বলে আমার মনে হয়। যেভাবে ভাঙা হয়েছে তারপরেও পরিস্থিতি এখন কিছুটা আসলে সামাল দেওয়া গেছে বলেই যে আপনাদের প্রতিবেদন জানালো। সবকিছু মিলে আমি যেটা বলতে চাই, আসলে অতীতেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের হুটহাট করে বন্ধের সিদ্ধান্তের যে আসলে যে পারকর্শন বলা হয়, অর্থাৎ এটার যে আসলে রিয়াকশনটা, এটা কিন্তু আমরা আগেও দেখেছি এরকম ভাঙচুরের পরিস্থিতি। তো সেই হিসাবে আমি বলবো যে আসলে এই যে ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সার কথা আমরা বলি, দেখেন আসলে এই ধরনের মানে যানবাহন, এটা তো আসলে হঠাৎ করে আমাদের সড়কে এসেছে জিনিসটা কিন্তু তা না। আপনি নিশ্চয়ই মনে আছে যে 2002 সালের দিক থেকে আমরা দেখেছি যে কমপ্লিট বিল্ড ইউনিট যেটা বলা হয়, অর্থাৎ চায়না থেকে সরাসরি কিন্তু আমাদের ইজি বাইক দেশে ঢুকেছে। তো আপনি ইজি বাইক ঢুকলো, এখন কিন্তু ইজি বাইকের যে সরঞ্জাম বলা হয় প্রায় 70% কিন্তু আমরা আমদানি করছি। সেখানে আপনার চাকা, ব্যাটারি, তারপর আমরা চেসিস থেকে শুরু করে যন্ত্রাংশগুলো কিন্তু আমদানি করা হচ্ছে। এখন এই যে যন্ত্রাংশগুলো আমদানি করা হচ্ছে, এটা তো আসলে সুটকেসের মধ্যে নিয়ে কিন্তু বাংলাদেশে আসা হয়েছে জিনিসটা তা না। এটা তো সবার চোখের সামনে হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কি আপনার এই যন্ত্রাংশগুলি বাংলাদেশে ঢুকেছে? বা আমাদের যে রাজস্ব বোর্ড আছে তারা কি এর উপর থেকে ভ্যাট পায়নি? অথবা এখন আপনি জানেন যে আমাদের লোকালি কিন্তু অ্যাসেম্বল হচ্ছে, একটা বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আমার ধারণা প্রায় 20,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে গেছে। তো সেখানে আমাদের শিল্প মন্ত্রণালয়ের কি অনুমোদন ছিল না, বা তারা কি ওয়াকিবহাল না? এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। যে যেটা আমরা আসলে 10 বছর আগে থেকে বলছিলাম যে এটা নিয়ন্ত্রণ দরকার। এখন যেটা হচ্ছে, আপনি কিন্তু হঠাৎ করে বলছেন যে বন্ধ করে দিব। এই দুইটা শব্দের মধ্যে কিন্তু বিরাট ফারাক। আপনি বন্ধ করবেন যখন 40 লক্ষ সরাসরি ইজি বাইকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে জীবন এবং জীবিকার তাগিদে, এবং সবকিছু মিলে তাদের পরিবার পরিজন মিলে আমার ধারণা 1.5 থেকে 2 কোটি হবে। তা আপনি এটাকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বন্ধ করবেন যখন এই শব্দটা বলবেন, তখন এই যে সোশ্যাল পারকাশনের কথা আমি বলছি, যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু অস্বাভাবিক। এখানে আরো একটু কনফিউশনের জায়গাও বোধহয় আছে। মানে 2019 সালের একটি জরিপ পড়ছিলাম, যেখান থেকে জানলাম ঢাকায় বৈধ বা নিবন্ধিত রিক্সা হচ্ছে 80,000। 1986 সালে সবশেষ নিবন্ধন দেওয়া হয়েছিল সেগুলোর, কিন্তু ঢাকায় রিক্সা চলছে 11 লাখ, তার মাঝে 2 লাখ হচ্ছে ব্যাটারি চালিত। তাহলে অভিযান কোনটার বিরুদ্ধে হচ্ছে? মানে সাধারণ রিক্সায় ব্যাটারি বসিয়ে চলছে এমন রিক্সা, নাকি ব্যাটারি চালিত যে বাহনগুলোকে কোথাও অটো, কোথাও ইজি বাইক, কোথাও টমটম বা এমন বিভিন্ন নামে ডাকা হয়, সেগুলোর বিরুদ্ধে? যেটার বিরুদ্ধে অভিযান চলছে সেটা ছাড়া বাকি বাহনগুলোর বিষয়ে সিদ্ধান্ত কি? সেটাও কি এরকম হঠাৎ করেই হবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। দেখেন, আমাদের এখন যেটা অভিযান চলছে মূলত আপনার ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ব্যাটারি চালিত, আমাদের চায়না থেকে যে আমি বললাম যে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে আমরা যে অ্যাসেম্বল করছি, সেটার উপর পাশাপাশি আপনার নিশ্চয়ই মনে আছে 2009-10-এর দিকে আমাদের যে পায়ে চালিত যে রিক্সাগুলি ছিল, তার মধ্যে মোটর লাগিয়ে আমরা একটা মোটর রিক্সা বানিয়ে ফেললাম। এটার উপরেও কিন্তু অভিযান চলছে। কিন্তু আমি বারবার যে জায়গাটা আসলে একটু গুরুত্ব দিচ্ছি, যে আপনার দেখেন এই যে এই ধরনের যানবাহনকে যে অবৈধ বলা হচ্ছে, আমিও মনে করি অবৈধ, কারণ আসলে বিআরটি কোনো ধরনের অনুমোদন নাই। কিন্তু এই যানবাহনগুলো যে বাড়তে বাড়তে যে সংখ্যাতাত্ত্বিক ভাবে আমরা বলছি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এর পিছনে কিন্তু আপনি দেখেন যে মান্তির নামে, তারপরে আপনার ওই লাইন চার্জের নামে স্থানীয় যে প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসনের কিছু কর্মকর্তা, তারা কিন্তু ওই যে আমরা বলি যে দুধের উপরে যে শর্টটা থাকে, সেই শর্টটা কিন্তু তারা এতদিন খেয়েছেন। এখন যারা কিস্তি নিয়ে এই ধরনের যানবাহন কিনেছে, তাদেরকে আপনি বলছেন এটা অবৈধ, আপনি এটা আজকে রাত্রের মধ্যেই বন্ধ করে দিবেন। কিন্তু আমি যেটা বলছিলাম যে সুটকেসের মধ্যে ভরে তো এই যন্ত্রাংশ আসলে বাংলাদেশে ঢুকেনি।
যখন এই যে এক যুগের বেশি সময় ধরে আমার যন্ত্রাংশ ঢুকলো, এক সময় আমাদের একদম কমপ্লিট বিড ইউনিট ঢুকেছে চোখের সামনে, তখন কেন বন্ধ করা হলো না? বিআরটির অনুমোদন ছাড়া, যেটা আমরা মডেল ট্যাগ অনুমোদন বলি, সেটা ছাড়া কিভাবে বাংলাদেশে ঢুকলো? এটা তো আসলে একটা, আমি মনে করি, বড় তদন্ত হওয়া উচিত। এটা তো এক ধরনের, আমি মনে করি, ক্রাইম। কারণ এই ধরনের যানবাহন ঢোকার পরে 40 লক্ষ হওয়ার পরে আপনি বলছেন এটা বন্ধ করবেন। তো আসলে যেহেতু সমস্যাটা জটিল, আমি মনে করি আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু সুকৌশল হতে হবে, পলিসিটা আরো একটু পরিপক্ক হতে হবে, এটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনি ইনপুট যদি বন্ধ করেন, আউটপুট কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি ইনপুট বন্ধ করছেন না, শুধু বলছেন আউটপুট বন্ধ করবেন। তাহলে যারা আসলে, যে আমি বললাম, আমদানি করছে, বড় বড় ব্যবসায়ী যারা আছে, তারা তো প্রফিট করে ফেলেছে, মুনাফা তো তাদের ঘাটতি হয়নি। তো এখন যারা গরিব মানুষ, যারা এই যে কিস্তি দিয়ে কিনেছে, তারা বিপদে পড়েছে। তো ওই জায়গায় আমি বলছি যে পলিসিটা আসলে গুরুত্বপূর্ণ। সে জায়গায় আসলে আমি মনে করি যে আমাদের আমদানির ক্ষেত্রে ধীরে ধীরে এখানে আপনার একটা নিয়ন্ত্রণ লাগবে। আপনি বন্ধের কথা বললেই কিন্তু এই ধরনের একটা পারকাশন তৈরি হবে। আরো একটা ব্যাপার হয় যে বিভিন্ন সময় এই ধরনের নিষেধাজ্ঞা অনেক কিছু নিয়েই আসে, সেটা শুধু সড়ক কেন্দ্রিক না, অনেক কিছু নিয়েই আসে। কিছুদিন তোড়জোড় চলে, কদিন পর আবার যা ছিল তাই হয়ে যায়। তবে মাঝের এই সময়টাতে জনগণের ভোগান্তি হয়। এই যে হঠাৎ বন্ধ হলো এসব বাহন, বিকল্প কোনো কিছু রাস্তায় নেই, প্যাডেল রিক্সা যা চলছে তারা হাঁকাচ্ছে অস্বাভাবিক দাম। যাত্রীদের এই ভোগান্তির দায়ও তো তখন গিয়ে তাহলে বর্তায় এই যারা নিষেধ করছেন বা সরকারের যেই মহল। এরকম আসলে অনেকগুলো জটিলতা থেকে গেল। আমরা আলোচনা সময় থাকলে হয়তো আর একটু লম্বা করতাম, আর একটু দীর্ঘ আলোচনা হতো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হবার জন্য।